সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের বোটানির খুব সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে হাজির হলাম তোমাদের সাথে। উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়টা অনেক বড়, কিন্তু মজার ব্যাপার হলো এখানে মুখস্থ পড়া কম। বিষয়গুলো বুঝে নিয়ে পড়তে হবে, তাইলে কিন্তু আমাদের পড়াটা অনেক সহজ হবে। এবং অবশ্যই এই অধ্যায় থেকে প্রশ্ন আসবেই। সালোক সংশ্লেষণ, শ্বসন এখান থেকে, এবং খনিজ লবণ পরিশোষণ প্রথম দিকে লেস ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে বারবার প্রশ্ন হয় অধ্যায়ের শুরুর দিকে। তো তো এই জন্য এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসেই। এজন্য এই অধ্যায়টা খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। আর অপ্রয়োজনীয় জিনিস পড়া যাবে না। তো কিভাবে তোমরা সহজভাবে এই অধ্যায়ের বিগত বছরের প্রশ্নগুলো এবং অধ্যায়ের শেষের প্রশ্নগুলো সলভ করতে পারো, সেটা নিয়ে আজকের প্রথম লেকচারে হাজির হলাম। আজকের লেকচারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে খনিজ লবণ পরিশোষণ, ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রায়ই প্রশ্ন দিয়ে দেয়। আচ্ছা, চলো আমরা একটু দেখি। অধ্যায়ের গুরুত্ব বিবেচনায় খনিজ লবণ পরিশোষণ এটা খুবই ইম্পর্টেন্ট। প্রশোধন থেকে তুলনামূলক কম প্রশ্ন হয়, কিন্তু সালোক সংশ্লেষণ, শ্বসন, সালোক সংশ্লেষণ এবং শ্বসন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এই দুটোকে অবশ্যই ট্রিপল স্টার দিব, এর মধ্যে সালোক সংশ্লেষণকে আমি 4 স্টার দিব, এত ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা একটু বুঝে পড়বো। কিন্তু অধ্যায়ের মেইন পড়া কি জানো? মেইন পড়াটা হচ্ছে যে কি কি পড়া যাবে না, ঠিক আছে, এটা বুঝতে হবে। আচ্ছা, তো খনিজ লবণ পরিশোষণ যেটা বললাম এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায়ই প্রশ্ন হয়, কিন্তু সিলেক্টিভ অল্প কিছু জায়গা থেকে প্রশ্ন হয়, সেগুলো আমরা একটু দেখবো। আচ্ছা, আমরা যদি দেখি, দেখো যে রিসেন্ট বছরে কিন্তু প্রশ্ন আসছে, ইউনিভার্সিটিতেও আসছে, সুতরাং ভালো করে পড়তে হবে। আচ্ছা, প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে ঘাসের জন্য উপকারী মৌল কোনটি? আচ্ছা, এটা তো মুখস্থ পড়া, আমার জানা আছে। ঘাসের জন্য উপকারী মৌল হচ্ছে সিলিকন। আচ্ছা, আয়োডিন কাদের জন্য উপকারী? আয়োডিনটা হচ্ছে সামুদ্রিক সামুদ্রিক শৈবাল। তোমরা কেমিস্ট্রিতে নিশ্চয়ই পড়ছো, ওই যে সামুদ্রিক শৈবাল যেটাকে বলা হয় কেল্প, এখান থেকে কিন্তু আয়োডিন তৈরি করা হয়। তার মানে এই সামুদ্রিক শৈবাল, তাদের জন্য আয়োডিনটা দরকার, তারা আয়োডিনটা তার দেহের মধ্যে নিয়ে নেয়। আচ্ছা, এছাড়া বইটায় গুরুত্বপূর্ণ আর যে বিষয়টা আছে সেটা হচ্ছে, যেমন ধরো সোডিয়াম, সোডিয়ামটা লাগে হচ্ছে সি4 উদ্ভিদের জন্য, সি4 উদ্ভিদের জন্য, সি4 উদ্ভিদের জন্য দরকার হয় হচ্ছে সোডিয়াম। ওকে। আচ্ছা, আরেকটা হচ্ছে কোবাল্ট, এটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং, নাইট্রোজেন ফিক্সিং যারা করে, হ্যাঁ, তাদের জন্য দরকার হয় হচ্ছে কোবাল্ট, এই উদ্ভিদগুলোর জন্য। আচ্ছা, নিচের কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা এবং ফুল ঝরে পড়ে? আচ্ছা, এটা তো একটা মুখস্থ পড়া, এটা আমার জানা আছে, এটার উত্তর হচ্ছে ফসফরাস। আচ্ছা, এখানে আর ইম্পর্টেন্ট আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের কাজ কি? ম্যাগনেসিয়ামের কাজ হচ্ছে ক্লোরোফিল তৈরি। ক্লোরোফিল তৈরিতে তাহলে কোনটি ব্যবহৃত হয়? ক্লোরোফিল তৈরিতে ব্যবহৃত হয় ম্যাগনেসিয়াম। ওকে, এই দুটো আমরা একটু মনে রাখবো। আচ্ছা, নাইট্রোজেন ফিক্সিং লিগিউম উদ্ভিদ, এটার জন্য কোনটি দরকার হয়? এটা কিন্তু আমরা এই যে একটু আগে পড়ে আসলাম, দরকার হয় হচ্ছে কোবাল্ট। দেখছো, একদম সিম্পল, জানা থাকলে কিন্তু সহজে উত্তর করা যাবে। সবচেয়ে দ্রুত গতিতে কোনটি শোষিত হয়? আচ্ছা, এটা মনে রাখবো। কেন? কেন দ্রুত? দ্রুত মনে রাখবো কেন, কেন মানে এভাবে লিখো, কেন, কেন মানে পটাশিয়াম এবং নাইট্রেট, এরা হচ্ছে দ্রুত গতিতে শোষিত হয়। আর কেঁচো, 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 ক্যাসো, ক্যাসো, ঠিক আছে, এটা হচ্ছে ধীর। আমরা জানি কেঁচো কিন্তু ধীর গতিতে, কেঁচো, একটা কেঁচো কিন্তু বেশি দ্রুত যেতে পারে না, এটা কিন্তু ধীরে যায়। তাহলে এখান থেকে আমরা মনে রাখবো ক্যাসো, ক্যাসো মানে কি? ক্যালসিয়াম 2+, সালফেট 2-, এরা হচ্ছে ধীর গতি। তাহলে এটা মুখস্থ করো, তাহলে দেখবা যে অনেকগুলো প্রশ্ন কিন্তু তুমি উত্তর করতে পারবা। তাহলে দ্রুত হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, ধীরে হচ্ছে ক্যালসিয়াম সালফেট। শেষ, পড়া শেষ। দেখো অনেকগুলো প্রশ্ন। তাহলে দ্রুত গতি পটাশিয়াম, দ্রুত গতি অ্যানায়ন নাইট্রেট, দ্রুত গতিতে শোষিত হয় পটাশিয়াম। দেখছো, একদম ঝটপট ঝটপট আমরা উত্তর করে ফেলবো। সবচেয়ে দ্রুত গতিতে ওই যে কেন, পটাশিয়াম নাইট্রেট। আর ধীর গতিতে ক্যালসিয়াম সালফেট। তাহলে এটা এখানে আবার লিখে দিই, ধীর গতি, ধীর গতিতে হচ্ছে ক্যালসিয়াম সালফেট। আচ্ছা, কোন আয়নের শোষণের হার সবচেয়ে মন্থর? এই যে সবচেয়ে ধীর গতি ক্যালসিয়াম, সালফেট থাকলে সালফেট।
আচ্ছা, কোন উপাদানগুলি উদ্ভিদ মানে মাটির থেকে উদ্ভিদ শোষিত হয়, মানে মাটি থেকে উদ্ভিদ শোষণ করে? আচ্ছা, এখানে যেটা মনে রাখবো সেটা হচ্ছে উদ্ভিদ যে উপাদানগুলো উদ্ভিদের দরকার, 17টা মৌল খুবই ইম্পর্টেন্ট, তোমরা জানো যে উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ মৌল হচ্ছে 17টা। তো এর মধ্যে আমরা কার্বোহাইড্রেটের যদি মনে রাখি অ্যালডিহাইড মূলক, হ্যাঁ, কার্বোহাইড্রেট বা অ্যালডিহাইড মূলক মনে রাখি, যে কোনো একটা, যে কোনো ভাবে মনে রাখতে পারি, তাহলে মাইনাস সিএইচও, সিএইচও, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই তিনটা উদ্ভিদ হচ্ছে বাতাস থেকে নেয়, বাকিগুলো মাটি থেকে। তাহলে দেখো, মাটির নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি উদ্ভিদ দ্বারা শোষিত হয়? তাহলে সিএইচও বাদ যাবে। এগুলো হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এগুলো কোথা থেকে আসে? এগুলো বায়ু, বায়ু থেকে উদ্ভিদ গ্রহণ করে। তাহলে এটার উত্তর হবে নাইট্রোজেন। দেখছো কত সহজ? সিএইচও, এটা দিয়ে মনে রাখবো। আচ্ছা, পুষ্টির জন্য মাইক্রোমোল, আচ্ছা এই রিলেটেড মাইক্রোমোল কোনটা, ম্যাক্রোমোল কোনটা, এই রিলেটেড অনেক প্রশ্ন হয়। এগুলো যে কোনো একটা একটু মনে রাখলে আমাদের জন্য সহজ। আমি একটু বলে দিচ্ছি তোমাদের কিভাবে মনে রাখবো। আচ্ছা, প্রথমে আমরা মাইক্রোমোলই মনে রাখি, যে কোনো একটা মনে রাখলেও হবে, হ্যাঁ। মাইক্রোমৌল, মাইক্রোমৌল, আচ্ছা মাইক্রোমৌলটা কি? মাইক্রোমৌল হচ্ছে মনে রাখার জন্য, সেটা হচ্ছে মামা আমাকে বাড়ি নিয়ে যায়। তাহলে মাইক্রোমৌল কয়টা? মাইক্রোমৌল হচ্ছে 8টা। মামা আমাকে বাড়ি নিয়ে যায়। এখন মনে রাখবা মামাতে কি? মামাতে হচ্ছে ম্যাঙ্গানিজ, মলিবডেনাম। এই খেয়াল করো, যেখানে ভুল হবে, নট ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম না কিন্তু, ম্যাগনেসিয়াম না কিন্তু, এটা যেন ভুল না হয়। আচ্ছা, আমাকে আমাকে আমাকেতে আয়রন, আতে আয়রন, আয়রন মানে কি? আয়রন মানে Fe। খেয়াল করো, এটা কিন্তু আমরা দশম শ্রেণীর বইতে পড়েছি, আয়রন হচ্ছে ম্যাক্রোমৌল। কিন্তু আমাদের এই যে হাসান স্যারের বই বা তোমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে আয়রনকে বলা হচ্ছে মাইক্রোমোল। এটা কিন্তু মনে রাখবা, আয়রন কিন্তু ম্যাক্রোমোল না, আয়রন হচ্ছে মাইক্রোমোল, হ্যাঁ। তাহলে এখানেও একটা ভুল হতে পারে। আচ্ছা, কেতে হচ্ছে, কেতে হচ্ছে কপার, ক্লোরিন, বাড়িতে হচ্ছে বোরন, নিয়েতে হচ্ছে নিকেল, আর যাইতে হলো জিঙ্ক, যাইতে হলো জিঙ্ক। এবার দেখো তো আমাদের 8টা মিলছে কিনা। ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, আয়রন, কপার, ক্লোরিন, বোরন, নিকেল, জিঙ্ক। এটা মুখস্থ থাকলে হবে কি, পটপট করে আমরা সব উত্তর করে ফেলতে পারবো, কারণ এটা স্যারদের খুব পছন্দের একটা প্রশ্ন, কোনটি ম্যাক্রোমোল কোনটি মাইক্রোমোল। ঠিক আছে, তাহলে দেখো ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, আয়রন, কপার, ক্লোরিন, বোরন, নিকেল, জিঙ্ক। এই তো মামা আমাকে বাড়ি নিয়ে যায়। তাহলে এখানে দেখো মাইক্রোমোল কোনটা আছে? এই যে কপার, কপার। মাইক্রোনিউট্রিয়েন্ট কয়টা? এটা তো আমরা বের করে ফেললাম। মাইক্রোনিউট্রিয়েন্ট 8টা, 9টা কি? 9টা হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্ট। আর 17টা কি? 8 + 9, 8 × 9 = 17, তার মানে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান। এটা হচ্ছে 17টা। তাহলে এটা আমরা লিখে ফেলবো, 17টা হচ্ছে অত্যাবশ্যকীয়, 17টা হচ্ছে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান, পুষ্টি উপাদান। এটা হচ্ছে 17টা। তাহলে রিলেটেড আলোচনা একসাথে করে ফেললে আমাদের জন্য মনে রাখা সহজ। আচ্ছা, কোনটি মাইক্রো? খেয়াল করো, মাইক্রো, এই যে মাইক্রোর মধ্যে ছিল বোরন, বাড়ি, বাড়ি নিয়ে যায়, বোরন, নিকেল, জিঙ্ক। মাইক্রো, এই এখানে কিন্তু তোমাদের ভুল হবে, ম্যাক্রো আর মাইক্রো শব্দটা আগে দেখবা কি আছে, মাইক্রো নাকি ম্যাক্রো। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো, এই যে কপার, ক্লোরিন ছিল, তাই না? কপার, মাইক্রোমোল হচ্ছে কপার। এই যে দেখো, এখানে কিন্তু মাইক্রো নাই, এখানে আছে ম্যাক্রো। তাহলে কি কি ছিল? ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, তাহলে এটা হচ্ছে মাইক্রোমোল। কপার ছিল মাইক্রোমোল, ওই যে বললাম আয়রন, লোহা, এটা কিন্তু ইন্টারমিডিয়েটের বই অনুযায়ী মাইক্রোমোল। তাহলে অবশ্যই নাইট্রোজেন। আচ্ছা, এখন ম্যাক্রোমোল কিভাবে আমরা মনে রাখবো? ম্যাক্রোমোল,
ম্যাক্রো মৌল। ম্যাক্রো মৌল কি? ওই যে মজার মজার চপস, CHOPS। দেখো এখানে 5টা হয়ে গেছে, 9টার মধ্যে 5টাই এখানে হয়ে গেছে। চপস, কালকে নিও, কালকে নিও, এভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে মজার হচ্ছে ম্যাগনেসিয়াম। আচ্ছা, চপস, চপস তো এই যে 5টা হয়ে গেল। কালকের মধ্যে হচ্ছে ক্যালসিয়াম, পটাশিয়াম, আর নিওতে নাইট্রোজেন। তাহলে দেখো আমাদের এটার মাধ্যমে কিন্তু হয়ে গেল। তাহলে ম্যাগনেসিয়াম এখানে আছে 5টা, এই হলো 6টা, ক্যালসিয়াম পটাশিয়াম 7 8, আর নিওতে হচ্ছে নাইট্রোজেন। আচ্ছা, তোমাদের যে জায়গায় ভুল হবে সেটা হচ্ছে এখানে কি নাই। খেয়াল করো, এখানে ম্যাগনেসিয়াম আছে কিন্তু কি নাই, এখানে কিন্তু ম্যাঙ্গানিজ বা মলিবডেনাম নাই। তাহলে দেখো ম্যাঙ্গানিজ, মলিবডেনাম এটা কিন্তু নাই। তাহলে এখানে একটু কনফিউজিং বিষয়, হ্যাঁ। আচ্ছা, তারপরে এখানে ক্যালসিয়াম আছে কি নাই, এখানে কিন্তু ক্লোরিন, তারপরে হচ্ছে কোবাল্ট, এগুলো কিন্তু নাই। বুঝছো, এগুলো কিন্তু ভুল হওয়া যাবে না। নাইট্রোজেন আছে কিন্তু কি নাই, দেখো এগুলো কনফিউজিং, হ্যাঁ। নিকেল নাই, বুঝা গেছে। তাহলে এগুলোতে কিন্তু তোমাদের ভুল হতে পারে, এজন্য আমি এভাবে লিখে দিলাম। তাহলে অবশ্যই ম্যাক্রো হচ্ছে নাইট্রোজেন। ম্যাক্রো ম্যাক্রো, এই যে ম্যাক্রো হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাক্রো, নট ম্যাঙ্গানিজ। বুঝছো, ভুল হয়ে যায় কিন্তু। আচ্ছা, এবার আসো খনিজ লবণ পরিশোষণের জন্য কোনটি সঠিক। আচ্ছা, আমাদের দুই ধরনের পরিশোষণ আছে, একটা হচ্ছে পানি পরিশোষণ, আর একটা হচ্ছে খনিজ লবণ পরিশোষণ। আচ্ছা, এখন মনে রাখতে হবে খনিজ লবণ পরিশোষণ হচ্ছে সক্রিয় পরিশোষণ। বলো কি মনে রাখতে হবে? খনিজ লবণ পরিশোষণ এটা হচ্ছে এক ধরনের সক্রিয় পরিশোষণ। আচ্ছা, তাহলে কি হবে খনিজ লবণ পরিশোষণ, কি পয়েন্ট কি? আমরা যদি একটু লিখে ফেলি, কি পয়েন্ট, কি পয়েন্টস খনিজ লবণ পরিশোষণ, এটার কি পয়েন্ট কি? 1 নম্বর হচ্ছে কি, কি দ্বারা শোষিত হয়। এটা হচ্ছে মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল দ্বারা। মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল দ্বারা কি পরিশোষিত হয়? অবশ্যই খনিজ লবণ পরিশোষিত হয়। আচ্ছা, আচ্ছা, পানি পরিশোষণ কি দেওয়া হয়? পানি পরিশোষণ হয় মূলরোম দ্বারা। তাহলে এই যে পার্থক্যটা পড়ে ফেললাম। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে যে শোষণ হচ্ছে কিসের মাধ্যমে হয়? বাহকের মাধ্যমে হয়, বাহকের মাধ্যমে। মানে কোষ ঝিল্লিতে কিছু বাহক থাকে, বাহক প্রোটিন, এই বাহক প্রোটিনের মাধ্যমে খনিজ লবণ পরিশোষিত হয়। তাহলে বাহকের মাধ্যমে, এটা মনে রাখতে হবে। বাহক মানে কি? বাহক মানে বাহক প্রোটিন। বাহক মানে কি বলো? বাহক মানে বাহক প্রোটিন। আচ্ছা, 3 নম্বর হচ্ছে এটাকে আমরা বলতেছি সক্রিয় পরিশোষণ। তাহলে কি লাগবে? এখানে এটিপি লাগবে, মানে এখানে শক্তি লাগবে, শক্তি লাগবে, এজন্যই তো সক্রিয়। আচ্ছা, কি হিসাবে শোষিত হয়? এটা আয়ন হিসেবে শোষিত হয়, আয়ন হিসেবে, আয়ন হিসেবে শোষিত হয়। আচ্ছা, তারপরে আরো কথা আছে, সেটা হচ্ছে খনিজ লবণ পরিশোষণে ক্যাটায়ন এবং অ্যানায়ন তারা একসাথে পরিশোষিত হয়। ঠিক আছে, এটাও লিখে ফেলি। তাহলে কি পয়েন্ট গুলো জানলে আমাদের এটা বলা সহজ হবে। তাহলে কি হবে তোমার হচ্ছে ক্যাটায়ন, অ্যানায়ন, অ্যানায়ন, ক্যাটায়ন একসাথে পরিশোষিত হয়, একসাথে পরিশোষিত হয়। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়ন একসাথে পরিশোষিত হয়। তাহলে এই কি পয়েন্ট গুলো আমরা মনে রাখবো। তাহলে যেভাবে এই প্রশ্ন আসুক ঘুরায় পেঁচায় আমরা কিন্তু উত্তর দিতে পারবো। এবার আসো দেখি এখানে কি আছে। মূলরোম দ্বারা শোষিত হয় না, এটা হচ্ছে খনিজ লবণ পরিশোষণ না, এটা পানি পরিশোষণ মূলরোম দ্বারা হয়। এখানে কি হয়? মূলের অগ্রভাগের কোষ বিভাজন, বিভাজনক্ষম কোষ দ্বারা হয়। আচ্ছা, বিপাকীয় শক্তির প্রয়োজন নাই, এটাও ভুল না, অবশ্যই লাগবে, নাহলে তো সক্রিয়। আয়ন হিসাবে, হ্যাঁ এটা ঠিক, এটা কিন্তু আয়ন হিসাবে পরিশোষিত হয়। আচ্ছা,
অণু হিসাবে না, অণু হিসাবে কে পরিশোষিত হয়? অণু হিসাবে পানি পরিশোষিত হয়, তাহলে এটাও হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে সি। ওকে, আসো। খনিজ লবণের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক? এই যে এই নয় কিন্তু না দেখে অনেকে 9-6 করে ফেলে, তখন পরীক্ষার উত্তর ভুল হয়। আচ্ছা, দেখো, ঋণাত্মক আয়নের মধ্যে নাইট্রেট শোষিত হয় সবচেয়ে দ্রুত, এটা কিন্তু আমরা পড়ছি, এটা কিন্তু সঠিক। ধনাত্মক আয়নের মধ্যে ক্যালসিয়াম মন্থরভাবে শোষিত হয়, এটাও কিন্তু সঠিক। জলজ উদ্ভিদের ক্ষেত্রে শুধুমাত্র মূলরম লবণ শোষণ করে না, জলজ উদ্ভিদ পুরোটাই তো পানিতে থাকে, এরা সারা দেহ, সারা দেহ কি করে? লবণ শোষণ করে। শুধুমাত্র মূলরম, আচ্ছা এখানে হচ্ছে এটা হবে, এটা হবে সারা দেহ, সারা দেহ, সারা দেহ দিয়েই এটা শোষণ করতে পারে। তাহলে সঠিক নয়, এটার উত্তর হবে সি। আয়ন, আচ্ছা, খনিজ লবণ আয়ন হিসেবে শোষিত হয়, দেখো এটাও কিন্তু ঠিক। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে, যেটা ভুল উত্তর আর কি, সেটা হচ্ছে সি। সি হচ্ছে আমাদের ভুল উত্তর, মানে এটা সঠিক নয়, বাকিগুলো সঠিক। আচ্ছা, হাইড্রোজেন আয়নের পরিবর্তে কোন আয়ন কোষের মধ্যে প্রবেশ করে? আচ্ছা, এটা আমাদের একটু জানতে হবে যে বিষয়টা কি। এই বিষয়টাকে বলা হয় আয়ন বিনিময় প্রক্রিয়া। কোষের ভেতরে একটা আয়ন ঢুকবে, কোষের ভেতর থেকে একটা আয়ন বাইরে যাবে, এটাকে বলা হয় আয়ন বিনিময় প্রক্রিয়া। আচ্ছা, সেটা কিভাবে হয়? ধরো এটা একটা কোষ, এই কোষের ভেতরে ঢুকবে হচ্ছে হাইড্রোজেন আয়ন, ঢুকবে বা বের হবে, তাহলে এর বিনিময়ে যেটা বের হবে সেটা হচ্ছে পটাশিয়াম আয়ন। আচ্ছা, হাইড্রোজেন আয়নের পরিবর্তে কোন আয়ন প্রবেশ করে? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি উল্টাই দিই, নাহলে আবার তোমাদের ক্যাচ লাগবে। এটাও হয়, এটাও হয়, একই কথা। তাহলে হাইড্রোজেন আয়ন যদি বের হয়, প্রবেশ করবে পটাশিয়াম, পটাশিয়াম আয়ন। এটা মনে রাখতে হবে, এটাকে বলে বিনিময়। আবার কোষের ভেতরে যদি ক্লোরাইড আয়ন ঢুকে, তাহলে বের হয়ে আসবে হাইড্রোক্সিল আয়ন। দেখো এই যে মিল আছে কিন্তু, চার্জে মিল আছে, হাইড্রোক্সিল আয়ন। তাহলে এই দুইটা একটু আলাদা করে আমাদের মনে রাখতে হবে, যে হাইড্রোজেন বেরোলে পটাশিয়াম ঢুকবে, ক্লোরাইড ঢুকলে হাইড্রোক্সিল বের হবে। এটার অপোজিটও হতে পারে, হাইড্রোক্সিল ঢুকলে ক্লোরাইড বের হবে, হাইড্রোজেন ঢুকলে পটাশিয়াম বের হবে। ঠিক আছে, দেখো এদের চার্জ কিন্তু মিল আছে, দেখো, এই জন্য এটা সম্ভব হয়। তাহলে এই ধরনের প্রক্রিয়াকে বলা হয় আয়ন বিনিময় প্রক্রিয়া। বলো কি বলা হয়? আয়ন বিনিময় প্রক্রিয়া। বিনিময় হচ্ছে না, একটা ঢুকতেছে একটা বের হচ্ছে। তাহলে বলো হাইড্রোজেনের পরিবর্তে কোনটা হবে? অবশ্যই পটাশিয়াম। আচ্ছা, এটা মনে রাখাও সহজ, দেখো এটা নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ, ইহা তো পজিটিভ, এটা 3 পজিটিভ, এটাতে সিঙ্গেল পজিটিভ, এজন্য মনে রাখাও সহজ যে এটার সাথে মিল আছে, সেটাই পটাশিয়াম। আচ্ছা, মূলরোমের কোষে, আচ্ছা মূলরোমের কোষরসে বিদ্যমান আয়নের ঘনত্ব, তাহলে আমি একটু যদি দেখি, ধরো এটা হচ্ছে মূলরোমের একটা কোষ, এই এটা মূলরোমের কোষ। এখানে বলছে আয়নের ঘনত্ব, আমি একটু লিখে ফেলি, আয়নের ঘনত্ব, এটা কি? মাটির রসে বিদ্যমান আয়নের ঘনত্ব চেয়ে কম, তাহলে আয়নের ঘনত্ব এখানে কম। আর এটা হচ্ছে মাটি, এটা মাটির, মাটির কণা, এই মাটির কণা, এর ফাঁকে ফাঁকে যে মাটির কণা, এই ধরো মাটির কণা, হ্যাঁ এগুলো হচ্ছে মাটির কণা। তাহলে মাটির কণার ফাঁকে ফাঁকে যে এই যে রস থাকে, এই রসে কি, এখানে হচ্ছে আয়নের ঘনত্ব এখানে হচ্ছে বেশি, এখানে আয়নের ঘনত্ব বেশি। এখন মনে রাখবা, যেখানে ঘনত্ব বেশি, এই যে মাটির কণা ফাঁকে ফাঁকে যে রস, এখানে আয়নের ঘনত্ব বেশি, আর মূলরোমের কোষে আয়নের ঘনত্ব কম। তাহলে বেশি থেকে কমের দিকে যাবে, সবসময় কি হবে বলো? সবসময় বেশি থেকে কমের দিকে যাবে, এই প্রক্রিয়াকে বলে ব্যাপন। তাহলে বলো ব্যাপনটা কি? আমরা সংক্ষেপে একটু লিখবো, ব্যাপন মানে হলো বক। এখন বক, সহজ কথা, ব্যাপন মানে বক। বক কি করে? আকাশে উড়ে বেড়ায়, তাই না? যেখানে নাই সেখানে যাচ্ছে। তাহলে ব্যাপন মানে বক, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাওয়া।
আবারও বলতেছি, ব্যাপন মানে বক, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাওয়া, এটাকে আমরা বলতেছি ব্যাপন। ওকে, তাহলে মাটির রস থেকে আয়ন মূল রোমের রসে প্রবেশ করে, তার মানে এই যে এখান থেকে এখানে যাচ্ছে, এই প্রক্রিয়া হলো ব্যাপন। বেশি থেকে কমে গেলে এটা ব্যাপন। তাহলে এই প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন, আর কিছু দেখারই দরকার নেই, এটা হচ্ছে ব্যাপন। আচ্ছা, এবার আসো এখানে যেটা বলছে নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ। আচ্ছা, এখন খনিজ লবণ তো আসলে সক্রিয় পরিশোষণ আহ হিসাবেই পরিশোষিত হয়, সক্রিয় হিসাবেই। কিন্তু আগে বিজ্ঞানীরা কিছু মতবাদ দিয়েছিলেন যে নিষ্ক্রিয়ভাবেও খনিজ লবণ পরিশোষিত হতে পারে। তো সেরকম কিছু মতবাদ ছিল, সেই মতবাদগুলো আমাদের একটু বের করতে হবে। আচ্ছা, সেটা মনে রাখার জন্য, আচ্ছা, নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ, এটা মনে রাখার জন্য আমি যেটা মনে রাখবো সেটা হচ্ছে অয়ন ব্যাড বয়। অয়ন ব্যাড বয়, তাহলে একটা হচ্ছে আয়ন বিনিময় মতবাদ, তারপরে উম, বতে হচ্ছে ব্যাপন মতবাদ। একটু আগে আমরা দেখলাম, এই দেখো এই দুইটা মতবাদ কিন্তু আমরা আলোচনা করছি ক্লাসে। এই যে একটা আয়নের বিনিময়ে আরেকটা আয়ন যায়, এটাকে বলা হয় আয়ন বিনিময়। পটাশিয়ামের বিনিময়ে হাইড্রোজেন আয়ন, ক্লোরাইডের বিনিময়ে হাইড্রোক্সিল আয়ন। তাহলে এটা ছিল নিষ্ক্রিয় পরিশোষণ একটা মতবাদ, এটা কিন্তু অলরেডি আলোচনা করা হলো। আর একটু আগেই আলোচনা করলাম ব্যাপন মতবাদ, তাই না? হয়ে গেল, এটাও করা হয়ে গেল। আচ্ছা, বতে হচ্ছে ব্যাপক প্রবাহ। এই ব্যাপক প্রবাহ মতবাদ এটাও নিষ্ক্রিয় মতবাদ। আচ্ছা, ব্যাপক প্রবাহ মতবাদ কি বলছে? বলছে প্রস্বেদন যখন হয় তখন কি হয়, এই যে মূলরম দ্বারা পানি পরিশোষিত হয়, মূলরম দ্বারা পানি পরিশোষিত হয়। তো প্রস্বেদন হয়ে গেলে পাতায় পানির ঘাটতি হয়, তখন এটাকে বলা হয় প্রস্বেদন টান। ঠিক আছে, মানে পাতা বলে যে আমাকে পানি পাঠাও, কাণ্ডকে বলে যে পানি পাঠাও, পানি পাঠাও, পানি তো বের করে দিলাম, পানি পাঠাও। তখন কাণ্ড কাকে বলবে? কাণ্ড বলবে মূলকে, যে মূল তুমি পানি পরিশোষণ করো। তাহলে মূল কি করবে? বেশি বেশি পানি পরিশোষণ করবে। তাহলে এই প্রশোধন প্রক্রিয়ায় যখন পানি বের হয়ে যায় তখন মূল দ্বারা বেশি বেশি পানি পরিশোষিত হয়। তাহলে মূলের মধ্যে যে পানি আসবে, বলা হচ্ছে যে এই পানিটা কোথা থেকে আসবে? এই পানিটা আসবে ওই যে মাটির কণার ফাঁকে ফাঁকে যে রসটা আছে সেখান থেকে। যেহেতু পানিতে মানে মাটির কণার ফাঁকে ফাঁকে রসে খনিজ লবণ মানে দ্রবীভূত অবস্থায় থাকে। তো এই মতবাদে বলছে ব্যাপক প্রবাহ, যে যখন প্রস্বেদন টানের কারণে পানি পরিশোষণ হয়, পানিটা যেহেতু আসলে মূলরোমের আহ, এই যে মাটির কণার ফাঁকে ফাঁকে থেকে যে মূলরোমে পানিটা আসে, এটা তো আসলে পানি, ওখানে পানি ছিল না, ওখানে পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ ছিল মাটির কণার ফাঁকে ফাঁকে। তো বলছে পানির সাথে সাথে খনিজ লবণও চলে আসে। ওরা বলছে যে পানির সাথে, এই বিজ্ঞানীরা বলছে যে পানির সাথে খনিজ লবণও চলে আসে। তাহলে এই মতবাদকে বলা হচ্ছে ব্যাপক প্রবাহ মতবাদ। তাহলে প্রস্বেদন টানে যখন মূলরম দ্বারা পানি শোষিত হয়, একই সাথে খনিজ লবণ শোষিত হয়। মূল, তাই না? প্রস্বেদন টানে যখন মাটির কণার ফাঁকে ফাঁকে রস থেকে মূলরোমে পানি শোষণ হয়, একই সাথে খনিজ লবণ শোষিত হয়। এটা বলছে বিজ্ঞানীরা, একটা ধারণা দিচ্ছে যে এরকম হতে পারে। তাহলে এটাই হলো ব্যাপক প্রবাহ। এটা এত ইম্পর্টেন্ট না। আচ্ছা, আরেকটা হচ্ছে এই যে ড হচ্ছে, ড হচ্ছে ডোনান সাম্যাবস্থা। বিজ্ঞানী ডোনান একটা মতবাদ দিয়েছিলেন যেটার নাম হচ্ছে ডোনান সাম্যাবস্থা। আচ্ছা, এটা তোমাদের এত ডিটেইল জানার খুব বেশি প্রয়োজন নাই, আমরা শুধু নামগুলো মনে রাখবো তাইলেই হবে। ঠিক আছে, তাহলে নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ দেখো তো, এইটার মধ্যে লুন্ডেগাওয়ার আছে? নাই। লেসিথিন বাহক আছে? নাই। প্রোটন আয়ন কো ট্রান্সপোর্ট আছে? নাই। তাহলে এখানে কোন মতবাদটা আছে? এখানে মতবাদটা আছে হচ্ছে ডোনান সাম্যাবস্থা। আচ্ছা, আমি খুব সিম্পলি বলি, এটা কখনোই আসবে না। সেটা হচ্ছে একটা কোষের ভেতরে ধরো প্রোটিন আছে, প্রোটিন 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 থাকে না, একটা কোষের মধ্যে অনেক প্রোটিন থাকে। আচ্ছা, তোমরা জানো যে প্রোটিন গঠিত হয় অ্যামিনো অ্যাসিড দ্বারা, এবং অ্যামিনো অ্যাসিড হচ্ছে জুইটার আয়ন হিসেবে থাকে। তো আমাদের কোষের ভেতরে পিএইচ হচ্ছে, পিএইচ হচ্ছে 7.4। এই পিএইচ এ প্রোটিন গুলা নেগেটিভলি চার্জ থাকে।
নেগেটিভলি চার্জ থাকে, এই প্রোটিনগুলোর চার্জ থাকে নেগেটিভ, এই পিএইচ যখন 7.4। এই যে জুইটার আয়ন মানে নির্দিষ্ট পিএইচ এটা পজিটিভ এবং নির্দিষ্ট পিএইচ এটা নেগেটিভ এরকম থাকতে পারে। তাহলে কোষের পিএইচ এ প্রোটিনগুলো নেগেটিভলি চার্জ থাকে। এখন দেখো এই নেগেটিভ চার্জের কারণে কোষের ভেতরে কিছু পজিটিভ চার্জ ঢুকবে। ধরো কিছু পটাশিয়াম ঢুকলো, কথার কথা 2টা পটাশিয়াম ঢুকলো, এই 2টা পটাশিয়াম কোষের মধ্যে ঢুকলো। এখন দেখো আগের তুলনায় কোষের মধ্যে 2টা পজিটিভ চার্জ ঢুকে গেছে। কোষ কি করবে? কোষ চাইবে সবসময় একটা ব্যালেন্স করতে, সবসময় যেন পজিটিভ নেগেটিভ চার্জ একটা স্থির অবস্থায় থাকে। তো 2টা পটাশিয়াম যদি ঢুকে যায়, কেন ঢুকবে? এই যে প্রোটিন যে নেগেটিভ চার্জ এ আকর্ষণ করবে পজিটিভ চার্জকে, তখন দ্বিতীয় ধাপে কোষের ভেতরে কিছু নেগেটিভ চার্জ ঢুকবে। তাহলে ধরো 2টা ক্লোরিন ঢুকলো, ক্লোরাইড আয়ন ঢুকলো, হয়ে গেল। আচ্ছা এখন দেখো তো, প্রোটিনটা নেগেটিভ চার্জ হওয়ার কারণে পজিটিভ চার্জ ঢুকছে, আর এই পজিটিভ চার্জ ঢুকার কারণে দ্বিতীয় ধাপে নেগেটিভ চার্জ ঢুকছে। তাহলে কে কে ঢুকছে? প্রথমে ক্যাটায়ন ঢুকছে, এরপরে কে ঢুকছে? এরপরে অ্যানায়ন ঢুকছে। এখন বলো তো, ক্যাটায়ন এবং অ্যানায়ন এরা মিলে কি তৈরি করে? লবণ। তাহলে আলটিমেটলি কি কোষের মধ্যে ঢুকে গেছে? লবণ ঢুকে গেছে। এই মতবাদটাই হচ্ছে ডোনান সাম্যাবস্থা। এক্ষেত্রে এই যে এই প্রোটিনটাকে বলা হয়, এটা একটু মনে রাখবা, এটাকে বলা হয় ঋণাত্মক, আচ্ছা, এবং অব্যাপনযোগ্য আর কি, অব্যাপনযোগ্য ঋণাত্মক চার্জ। ঋণাত্মক চার্জ তো বুঝছো, অব্যাপনযোগ্য কেন? এই প্রোটিন কখনো কোষ ঝিল্লিকে ভেদ করে বাইরে চলে আসতে পারে না, মানে ব্যাপন হতে পারে না, কারণ প্রোটিন তো একটা বড় জিনিস, এটা কিন্তু ব্যাপন হতে পারে না। এই জন্য এটাকে বলা হয় অব্যাপনযোগ্য ঋণাত্মক চার্জ। তার মানে কি? তার মানে হলো প্রোটিন, তার মানে হলো প্রোটিন। শেষ। তাহলে অব্যাপনযোগ্য ঋণাত্মক চার্জ এটাকে বলা হচ্ছে প্রোটিন। এর কারণে লবণ শোষণ হয়, এটাই বলছে ডোনান সাম্যাবস্থা। এই সিম্পল। আচ্ছা আসো, সক্রিয় পরিশোষণ মতবাদ কোনটি? ওই যে আয়ন ব্যাড বয়, তাহলে দেখো আয়ন বিনিময় এটা নিষ্ক্রিয়, ব্যাড ব্যাপক প্রবাহ নিষ্ক্রিয়, ডোনান সাম্যাবস্থা এটাও নিষ্ক্রিয়। তাহলে সক্রিয় মতবাদ হচ্ছে লুন্ডেগড়ের মতবাদ। এটা কিন্তু আমরা পড়েছি, তাই না? লুন্ডেগড়ের মতবাদ। আচ্ছা আসো, সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে কোনটি সঠিক? আচ্ছা এখানে দেখো এনজাইমের ভূমিকা নেই। আচ্ছা সক্রিয় পরিশোষণ মনে রাখতে হবে, সক্রিয় পরিশোষণ হচ্ছে এটা হচ্ছে লাইক, লাইক খনিজ লবণ পরিশোষণ, লাইক খনিজ লবণ পরিশোষণ, মিল থাকবে কিন্তু বৈশিষ্ট্যগুলা। আচ্ছা, তো সক্রিয় মতবাদে এনজাইমের কিন্তু ভূমিকা আছে, তাহলে এটা ভুল। নেই এটা ঠিক না। শ্বসনের হার বৃদ্ধি পায়, এটা কিন্তু ঠিক আছে। বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না, না, শক্তি লাগে এজন্যই তো সক্রিয়, তাহলে এটাও ভুল। অ্যানায়ন ক্যাটায়ন পৃথকভাবে শোষিত হয়, এটাও ভুল। একই সাথে, একই সাথে, তাহলে অ্যানায়ন এবং ক্যাটায়ন একই সাথে পরিশোষিত হয়, এটা হবে সক্রিয় মতবাদ। মানে সহজ কথা কি, লবণ পরিশোষণ মতবাদগুলা এই বৈশিষ্ট্যগুলো থাকবে। কারণ লবণ পরিশোষণ আমরা জানি যে আধুনিক মতবাদ অনুযায়ী লবণ পরিশোষণ হচ্ছে সক্রিয় মতবাদ। আসো, খনিজ লবণ সক্রিয় পরিশোষণের আয়ন বাহক ধারণার প্রবক্তা। আচ্ছা এটা তো একটা মুখস্থ পড়া, আয়ন বাহক। আচ্ছা এটা জিনিসটা কি একটু বলাই, সেটা হচ্ছে এই যে কোষ, কোষের কোষ ঝিল্লিতে কিছু প্রোটিন থাকে, এই প্রোটিন, এই প্রোটিনকে আমরা বলি বাহক প্রোটিন। এবং এই বাহক প্রোটিন গুলা কি হয়? এরা হচ্ছে আয়ন পরিবহন করে, পরিবহন করে। এই বাহক প্রোটিন গুলো হচ্ছে আয়ন পরিবহন করে। যেহেতু এই বাহক প্রোটিন যেটা কোষ ঝিল্লিতে থাকে এরা আয়ন পরিবহন করে, হ্যাঁ, কোষের ভেতর থেকে বাইরে নেয়, বাইরে থেকে ভেতরে নেয়, ঠিক আছে? এই ধরনের মতবাদ এটাকেই বলা হয় আয়ন বাহক ধারণা বা আয়ন বাহক মতবাদ। ঠিক আছে, এই ধরনের মতবাদকে বলা হয় আয়ন বাহক মতবাদ। তাহলে মতবাদটা কি? যে কোষ ঝিল্লিতে কিছু বাহক প্রোটিন থাকে যারা তোমার হচ্ছে আয়নকে মানে পরিবহন করে। এই তো সিম্পল।
তাহলে কোষ ঝিল্লিতে কিছু বাহক প্রোটিন থাকে যারা আয়নকে পরিবহন করে। তাহলে এটাই হচ্ছে আয়ন বাহক ধারণা বা মতবাদ। আচ্ছা, এটা দিয়েছিলেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে ভেন্ডেন হোনার্ট। এটা তো মুখস্থ পড়া, মনে রাখতে হবে। আচ্ছা, খনিজ লবণ সক্রিয় পরিশোষণের সাইটোক্রোম পাম্প ধারণার মতবাদ কে দিয়েছিলেন? এটা আমরা সবাই জানি। এটা দিয়েছিলেন বিজ্ঞানীর নাম হচ্ছে লুন্ডেগার্ড। বিজ্ঞানীর নাম কি? বিজ্ঞানীর নাম হচ্ছে লুন্ডেগার্ড। ওকে, আসো আমরা সেই লুন্ডেগার্ডের মতবাদটা এখানে দেখছি, যে সাইটোক্রোম পাম্প মতবাদ। আচ্ছা, এখন আসো, এখানে কিছু বিষয় আছে যেটা আমরা একটু মনে রাখবো। সেটা হচ্ছে লুন্ডেগার্ডের মতবাদে, খেয়াল করবা, এইটা হচ্ছে বাইরের তল। এই যে কোষঝিল্লির দুইটা স্তর আমরা জানি। আচ্ছা, আমি যদি এখানে একটু কোষঝিল্লি একটু আঁকাই দেখাই, দেখো এই যে কোষঝিল্লির এটা হচ্ছে একটা স্তর, আর এটা হচ্ছে কোষঝিল্লির আরেকটা স্তর, এটা হচ্ছে কোষঝিল্লির আরেকটা স্তর। তাহলে বোঝা গেছে? এখানে আসলে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কোষঝিল্লির দুইটা স্তর। এই এটা হচ্ছে কোষঝিল্লির আহ, কোষঝিল্লির দুইটা স্তর। ওকে, তাহলে এইটাকে আমরা বলবো, এই পাশের অংশটাকে আমরা বলবো, কি বলবো? এটাকে আমরা বলবো, হ্যাঁ এই অংশটা, এটাকে আমরা বলবো বাইরের তল। আর এদিকের অংশটা, এটাকে আমরা বলবো ভিতরের তল। এটাকে আমরা বলবো ভিতরের তল। শোনো, মেডিকেল ভর্তি পরীক্ষায় এইটা থেকে তো আর ডেসক্রিপটিভ প্রশ্ন আসবে না, কিন্তু এটার কিছু বেসিক আছে। এই বেসিক গুলা কিছু পয়েন্ট এখান থেকে এমসিকিউ আকারে প্রশ্ন আসতে পারে, সেগুলোই আমি বলে দিব। তাহলে দেখো, বাইরের তল ভেতরের তল, এখন মনে রাখবা এখানে কি পয়েন্ট কি আছে। আমি যদি একটু বলি কি পয়েন্ট যেটা আসতে পারে, কি পয়েন্টস, কি পয়েন্টস কি? আচ্ছা, 1 নম্বর হলো ভিতরের তলে ওখানে একটা বিক্রিয়া হয়, এই বিক্রিয়াটাকে বলা হয় ডি হাইড্রোজিনেস বিক্রিয়া। তাহলে এটা এমসিকিউতে আসতে পারে, যে ভিতরের তলে বিক্রিয়া হয়, এই বিক্রিয়াটার নাম কি? এই বিক্রিয়াটার নাম হচ্ছে, এই যে দেখো লেখা আছে, এটার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেস বিক্রিয়া। আচ্ছা, এই ডিহাইড্রোজিনেস বিক্রিয়াতে আসলে কি হয়? এখানে যেটা হয় সেটা হচ্ছে, এই দেখো হাইড্রোজেন আয়ন বের হয়ে আসে, ইলেকট্রন বের হয়ে আসে। ঠিক আছে? তাহলে ডিহাইড্রোজিনেস বিক্রিয়ার মাধ্যমে কোনো যৌগ থেকে হাইড্রোজেন আয়ন বা প্রোটন এবং ইলেকট্রন বের হয়ে আসে। সিম্পল। আচ্ছা, এখন ভেতরের তলে তো ডিহাইড্রোজেনেস বিক্রিয়া হয়, বাইরের তলে কি হয় দেখো খেয়াল করে। বাইরের তলে এই যে প্রোটন, এই যে অক্সিজেন এবং এই যে ইলেকট্রন, এরা মিলে যেটা তৈরি করে সেটা হচ্ছে পানি। তাহলে এই কথাটা আমি লিখবো, বাইরের তলে, বাইরের তলে কি তৈরি হয়? পানি তৈরি হয়। বাইরের তলে পানি তৈরি হয়। এইটুকু বুঝছো কিনা? সিম্পল, ছবিতে যা দেখবা সেটাই বলবা। তাহলে ভেতরের তলে তৈরি হয় হচ্ছে, ভেতরের তলে থাকে হচ্ছে ডিহাইড্রোজেনাস বিক্রিয়া, এটা থাকে। আর বাইরের তলে থাকে হচ্ছে এই যে পানি তৈরি হয়। বাইরের তলে কি তৈরি হয়? বাইরের তলে পানি তৈরি হয়। আচ্ছা, গেল। আচ্ছা, এবার আসো 2 নম্বর কথা। 2 নম্বর কথা। আচ্ছা, 2 নম্বর কথা কি? 2 নম্বর কথা হচ্ছে, এই যে ইলেকট্রন ভেতরের তলে তৈরি হয়, সে সাইটোক্রোমের মাধ্যমে বাইরের তলের দিকে আসে। আর এই যে অ্যানায়ন বাইরের তলে থাকে, এটা সাইটোক্রোমের মাধ্যমে ভেতরের দিকে যায়। বোঝা গেছে? তাহলে 2 নম্বর কথা হচ্ছে, 2 নম্বর কথা তাহলে মনে রাখা এটা সহজ। সেটা হচ্ছে সাইটোক্রোমের মাধ্যমে দুটি জিনিস পরিবাহিত হয়। তাহলে এই কথাটি লিখি, সাইটোক্রোমের মাধ্যমে দুটি জিনিস পরিবাহিত হয়। 2 নম্বর পয়েন্ট তো, এই জন্য দুইটা জিনিস। আচ্ছা, একটা হচ্ছে ভেতর থেকে বাইরের দিকে, ভেতরের দিক থেকে বাইরের দিকে, ভেতরের দিক থেকে বাইরের দিকে কে? ইলেকট্রন বাবাজি। আর বাইরের দিক থেকে ভেতরের দিকে কোনটা? বাইরের দিক থেকে ভিতরের দিকে, ভিতরের দিকে কোনটা?
অ্যানায়ন। বাইরের দিক থেকে ভেতরের দিকে থাকে হচ্ছে অ্যানায়ন, আর ভেতরের দিক থেকে বাইরের দিকে আসে হচ্ছে ইলেকট্রন। যা দেখবো তাই বলবো, শেষ। আর এত কথা নাই। আচ্ছা, এবার আসো 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সাইটোক্রোম এখানে 3টা থাকে, সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ। তাহলে এখানে 3টা সাইটোক্রোম থাকে, সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ। এই এবিসি না কিন্তু, বি সি এ, ভেতর থেকে বাইরের দিকে বি সি এ। ঠিক আছে, সাইটোক্রোম বি, এরপরে সি, এরপরে এ, বি সি এ। 3 নম্বর পয়েন্ট তো, এই জন্য 3টা সাইটোক্রোম, এভাবে মনে রাখা যায়। আচ্ছা, এবার আসো অ্যানায়ন যে কোষের ভেতরে বারবার যাচ্ছে, কোষের ভেতরে অ্যানায়ন বেড়ে যাচ্ছে, নেগেটিভ চার্জ বেড়ে যাচ্ছে, কিন্তু ওই যে বললাম কোষ সাম্যাবস্থায় থাকতে চায়, তখন কি হয়, বাইরে থেকে ক্যাটায়ন, এই যে দেখো সি প্লাস, ক্যাটায়ন গুলা নিষ্ক্রিয়ভাবে পরিশোষিত হয়, যেটাকে ডট ডট দিয়ে দেখাচ্ছে। তাহলে আমাদের 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, হ্যাঁ আমি এখানে লিখে দিই, 4 নম্বর পয়েন্ট হচ্ছে ক্যাটায়ন, ক্যাটায়ন নিষ্ক্রিয়ভাবে, নিষ্ক্রিয়ভাবে পরিশোষিত হয়, শেষ, পরিশোষিত হয়, শেষ শেষ শেষ। আমাদের সাইটোক্রোম পাম্প থিওরি শেষ। আচ্ছা, সাইটোক্রোম পাম্প থিওরি দিয়েছিলেন বিজ্ঞানী লুন্ডেগার্ড, এবং তার সহযোগী ছিলেন বিজ্ঞানীর নাম হচ্ছে বারস্ট্রম। বিজ্ঞানীর নাম অনুযায়ী এজন্য এটাকে সাইটোক্রোম বা স্ট্রম মতবাদ এভাবে বলা যায়। আচ্ছা, আর ওনারা দেখেছিলেন যে ধরো কোনো একটা লবণের দ্রবণে কোনো উদ্ভিদকে রাখলে তার শ্বসন বেড়ে যায়, তো লবণের উপস্থিতিতে শ্বসন বেড়ে যায়, এটাকে বলা হচ্ছে লবণ শ্বসন, এটাকে বলা হচ্ছে লবণ শ্বসন। তাহলে লবণের দ্রবণে উদ্ভিদকে রাখলে দেখা গেছে উদ্ভিদের শ্বসন বেড়ে যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে লবণ শ্বসন। ঠিক আছে, এইটা একটা কি পয়েন্ট যেটা মনে রাখতে পারো। আর ওই যে বিজ্ঞানীর নাম বাস্ট্রম, হ্যাঁ লুন্ডেগার্ড বাস্ট্রম মতবাদ। সাইটোক্রোম পাম্প থিওরি কেন, এখানে যে বাহকের মাধ্যমে অ্যানায়ন পরিশোষিত হয় সেটার নাম সাইটোক্রোম, এজন্য সাইটোক্রোম পাম্প থিওরি। এই তো, পড়া এতটুকুই, সিম্পল। আচ্ছা, আসো, সক্রিয় প্রোটন চলাচল মতবাদ অনুযায়ী রক্ষী কোষের কোন মৌল পত্ররন্ধ্র খোলা হওয়া বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে? আচ্ছা, এটা তো আসলে তোমাকে জানতে হবে। এটা আমার জানা আছে যে রক্ষী কোষের ভেতরে যখন দিনের বেলা পটাশিয়াম আয়ন ঢুকে, ধরো রক্ষী কোষের মধ্যে পটাশিয়াম আয়ন ঢুকতেছে, এখন বলো তো, পটাশিয়াম আয়ন যদি রক্ষী কোষের ভেতরে ঢুকে, রক্ষী কোষে দ্রব বেড়ে যাবে, দ্রব, এরা তো দ্রব, দ্রাবক না, এরা দ্রব, ঘনত্ব বেড়ে যাবে, ঘনত্ব বেড়ে যাবে, যেহেতু পানি ঢুকতেছে না, এরা ঢুকতেছে, পটাশিয়াম ঢুকতেছে, তাহলে দ্রব ঢোকার কারণে এখানে ঘনত্ব বেড়ে যাবে। তো তখন দেখা যায় সেটা হচ্ছে কোষের মধ্যে দ্বিতীয় ধাপে কি হবে, দ্বিতীয় ধাপে যেটা হবে, পানি ঢুকবে। দ্বিতীয় ধাপে কি হবে বলো, দ্বিতীয় ধাপে পানি ঢুকবে। পানি ঢুকলে কি হয়, রক্ষী কোষ খুলে যায়। তাহলে রক্ষী কোষ খোলা বন্ধ হওয়া নিয়ন্ত্রণে যে আয়নটা খুব বেশি কাজ করে সেটার নাম হচ্ছে পটাশিয়াম। আচ্ছা, কোন উপাদান উদ্ভিদ ক্যাটায়ন হিসেবে শোষণ করে? আচ্ছা, এখানে কি কোনো ক্যাটায়ন আছে? এই যে পটাশিয়াম, এটাই তো ক্যাটায়ন। কোনটি অ্যানায়ন হিসেবে শোষিত হয়? দেখো অ্যানায়ন আছে নাকি কোনো, এগুলো কি অ্যানায়ন? এই যে ক্লোরিন, দেখছো কত সহজ প্রশ্ন। তাহলে এভাবে কিন্তু খনিজ লবণ পরিশোষণ, এই পুরো বিষয়টাকে আমাদের পড়তে হবে, কেমন? তো এই তো আমাদের প্রথম লেকচারের পড়া। তো আমি আবারও বলছি, অধ্যায়টা তোমরা কি করবা, বুঝে বুঝে পড়বা এবং খুঁজে খুঁজে পড়বা। যে জায়গাগুলো কনফিউজিং, যে জায়গাগুলো কনসেপশন, সেগুলো আমরা ক্লাসে আলোচনা করে দিব। আর কি কি পড়া যাবে না এটা আগে জানতে হবে, এটাও আমরা ক্লাসে বলে দিব। তাহলে তোমরা খুব সহজভাবে অধ্যায়টা পড়বা এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো বারবার পড়বা। তাহলে আশা করি তোমরা অবশ্যই চ্যাপ্টারে খুব ভালো করতে পারবা। তোমরা সবাই খুব ভালো প্রিপারেশন নাও। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার প্রথম লেকচারটা আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।